নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ঐতিহাসিক ত্রিপুরা সুন্দরী মন্দিরে নতুন রূপের উদ্বোধন হলো সোমবার। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুনের সাক্ষী হলো উদয়পুরের মাতাবাড়ি। নবরাত্রির শুভ লগ্নে ঐতিহাসিক ত্রিপুরা সুন্দরী মন্দিরের পুনর্নির্মিত সৌন্দর্যায়নের দ্বার উদ্ঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির উদ্বোধনে সোমবার বিকেলে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। এদিন 2:45 নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে আগরতলার এমবিবি বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেল 3টায় বিশেষ হেলিকপ্টারে পালাটানা ওটিপিসি হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী। এরপর জামজুরি, খিলপাড়া, রমেশমোহনী হয়ে সড়ক পথে মন্দিরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। এরপরই ত্রিপুরা সুন্দরী মন্দিরের পুনর্নির্মিত সৌন্দর্যায়নের ফলক উন্মোচনের পর ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন প্রধানমন্ত্রী। पूर्वोत्तर राज्य त्रिपुरा में जैसा कि हम आपको बता रहे थे कि जो त्रिपुर सुंदरी मंदिर है, ये जो देश भर में 51 शक्तिपीठ हैं उनमें से एक है। तो आप इसी से अनुमान लगा सकते हैं कि कितना महत्वपूर्ण ये मंदिर है। और एक बात से और अनुमान लगा सकते हैं कि जो त्रिपुरा राज्य का नाम है वो इसी शक्तिपीठ, इसी मंदिर की वजह से है, इसी त्रिपुर सुंदरी देवी की वजह से है। तो इससे भी आप महत्व का अनुमान लगा सकते हैं कि यह मंदिर कितना महत्वपूर्ण है। और कुछ तस्वीरें आप अभी टेलीविज़न स्क्रीन पर देख रहे हैं जिसमें आप भव्य रूप भी देख पा रहे हैं। देखिए, इसमें जो प्राचीनता है वह भी दिखाई पड़ रही है और साथ में इसे विकास के ज़रिए जो एक आधुनिक आयाम देने की कोशिश की जा रही है उसकी भी तस्वीर, उसकी भी झांकी आपको इस प्रदर्शनी में दिखाई पड़ेगी। स्वस्ति न स्त्राक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पति ददातु नमो स्वस्ति पवनो दीप्ति भूमिराकाशं सचरामर ब्रह्मणं शासनमुसाय कल्पतो निमश्रीं नमो पुराणं नमो विवसति ब्रह्मणवासुदे विष्णुतेजसे जगत्सवित्रे सुचे सवित्रे कर्मदायिनी इदमार्घं नमो श्री सूर्याय नमो नमो जवा कुसुम संकाशं काश्यपं महाधुतिं नन्दारिं सर्वपापविनोपनः तस्मै दिवाकरं नमो श्री सूर्याय नमः। ভারত সরকারের প্রসাদ প্রকল্পে 52.04 কোটি টাকা ব্যয়ে আধুনিক ও নয়াভিরাম রূপে গড়ে তোলা হয়েছে কুর্মপীঠ তথা মাতৃ মন্দির চত্বর। মহারাজা ধন্যমাণিক্য বাহাদুরের প্রতিষ্ঠিত কুর্মপীঠকে কেন্দ্র করে নির্মিত এই মন্দির এখন আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ। নতুনভাবে এখানে গড়ে তোলা হয়েছে লিফট, অফিস কক্ষ, পুরোহিত ঘর, প্রসাদ ঘর, ভিআইপি লাউঞ্জ, গ্যালারি, মিউজিয়াম এবং ধ্যান কক্ষ। 2019 সালের এপ্রিলের পর 6 বছর বাদে আবারও একবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হলো নবগঠিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11 বারের এই রাজ্য সফরের মধ্য দিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করল ত্রিপুরা সুন্দরী মন্দির, যা আগামী দিনে আরও উজ্জ্বল করে তুলবে ত্রিপুরার নাম।
দেবী পক্ষের সূচনা মুহূর্তে এক ঐতিহাসিক পালক যুক্ত হল ত্রিপুরার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে। সোমবার গোমতী জেলার উদয়পুরে 524 বছরের প্রাচীন ত্রিপুরা সুন্দরী মন্দিরের পুনর্নির্মিত রূপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নূতন অবকাঠামো, আধুনিক সৌন্দর্যায়ন এবং সমৃদ্ধ ঐতিহ্যের মেলবন্ধনে যেন নতুন জীবন পেল দেশের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম এই মন্দির। 1501 সালে তৎকালীন মহারাজা ধন্যমাণিক্যের উদ্যোগে প্রতিষ্ঠিত এই শক্তিপীঠ উত্তর পূর্ব ভারতের এক অবিচ্ছেদ্য আধ্যাত্মিক এবং পর্যটন কেন্দ্র। কলকাতার কালীঘাট এবং গুয়াহাটির কামাখ্যা মন্দিরের পর পূর্ব ভারতের তৃতীয় প্রধান শক্তিধাম হিসেবেও খ্যাতি রয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দিরের। শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষাধিক ভক্ত এখানে সমবেত হয়েছেন দেবীর আরাধনায়। 1949 সালে ভারতের সঙ্গে একীভূত হওয়ার পরও ত্রিপুরার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে বহমান রয়েছে এই মন্দির। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রসাদ প্রকল্পের আওতায় মন্দিরের নতুন অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে 52 কোটি টাকারও বেশি। এক্ষেত্রে 7 কোটি টাকার অবদান রেখেছে ত্রিপুরা সরকারও। পুনর্গঠিত এই মন্দির কমপ্লেক্সকে ঘিরে এখন তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। কেবল ধর্মীয় দিক থেকেই নয়, পর্যটন বিকাশের বড় পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে এই সৌন্দর্যায়নকে। উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী মোদীর এই সফর রাজ্যে 11তম এবং 2014 সালে ক্ষমতায় আসার পর তাঁর দ্বিতীয় আগমন এই মন্দিরে। আধ্যাত্মিক ঐতিহ্যকে সামনে রেখে উত্তর পূর্ব ভারতের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক আরও দৃঢ় করার প্রচেষ্টা ফুটে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ত্রিপুরা সফরের মধ্য দিয়ে। গত 2 সপ্তাহ ধরে একাধিকবার উদয়পুর গিয়ে প্রস্তুতি তদারকি করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যা প্রতিফলিত করে প্রধানমন্ত্রীর এই সফরের গুরুত্বকেই। শুধু ভক্তদের পুজোর আস্থায় নয়, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে নবগঠিত ত্রিপুরা সুন্দরী মন্দির। উৎসবের মরশুমে দেশ বিদেশের পর্যটকদের আগমন বাড়লে গতি আসবে স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতে। দেবী পক্ষের প্রারম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে পুনর্নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের মধ্য দিয়ে ঐতিহ্য, ভক্তি, উন্নয়ন এবং রাজনৈতিক বার্তারও এক অনন্য সমন্বয় ঘটেছে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুর মাথাবাড়িতে প্রধানমন্ত্রী সফরে নজিরবিহীন নিরাপত্তা বিপর্যয়। এদিন নিরাপত্তা বলয় ভাঙলেন বিজেপির 2 বিধায়ক, জিতেন্দ্র মজুমদার এবং অভিষেক দেবরায়। দলীয় বিধায়কদের এই ধরনের শৃঙ্খলাহীনতায় ক্ষুণ্ণ হয়েছে সরকারের ভাবমূর্তি। উদয়পুর মাতাবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সোমবার ঘটে গেল এক চরম নিরাপত্তা বিপর্যয়। এদিন বিজেপির 2 বিধায়ক প্রথমে কাকরাবন শালগড়া কেন্দ্রের জিতেন্দ্র মজুমদার এবং তার কিছুক্ষণের মধ্যে স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় নিজ নিজ অনুগামীদের নিয়ে নির্দিষ্ট ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা নিরাপত্তা বলয়ের মধ্যে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জোর বিতর্ক শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী মন্দির চত্বরে পূজা অর্চনায় ব্যস্ত থাকার সময়ে ঘটে এই ঘটনা। এসপিজি ও স্থানীয় নিরাপত্তা বাহিনী বারংবার সতর্কবার্তা অমান্য করে প্রথমেই অনুগামীদের নিয়ে এগিয়ে যান জিতেন্দ্র মজুমদার। এরপর একইভাবে অনুগামীদের নিয়ে নিরাপত্তা বলয়ের দিকে রওনা দেন অভিষেক দেবরায়ও। পুলিশ জিতেন্দ্র মজুমদারকে আটকে রাখতে ব্যর্থ হলেও শেষমেশ থামানো হয় অভিষেক দেবরায়কে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এমন এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বিধায়ককে হাত জোর করে নিবৃত করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। এমন ঘটনা শুধু চমকই নয়, গভীর প্রশ্ন ছুড়ে দিয়েছে নিরাপত্তা ব্যবস্থার দিকেও। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী বা ভিভিআইপির সফরের সময় সুরক্ষা বলয়ে প্রবেশের প্রতিটি ধাপ কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। সেখানে রাজনৈতিক পদমর্যাদার কারণে যদি কেউ নিরাপত্তা প্রোটোকল অমান্য করতে পারেন, তবে তা বিবেচিত হয় সিকিউরিটি ব্রিচ হিসেবে। পূর্ব পরিকল্পিত না হলেও একে প্রশাসনিক ব্যর্থতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল। চোখে পড়ার মতো বিষয় হলো, তৎক্ষণাৎ কঠোর পদক্ষেপ নেয়নি নিরাপত্তা বাহিনী। লাঠিচার্জ বা
জল কামান ব্যবহার না করার কারণ হিসেবে বলা হচ্ছে, তাতে উত্তপ্ত হয়ে উঠতে পারত পরিস্থিতি। তবে সমালোচকদের প্রশ্ন, প্রধানমন্ত্রী নিরাপত্তার ক্ষেত্রে আপোষ করা যায় কি? অন্যদিকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো এফআইআর বা আইনি পদক্ষেপের খবর নেই প্রশাসনের তরফে, যা নতুন করে উস্কে দিয়েছে রাজনৈতিক বিতর্ককে। ঘটনার পর তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি দলের অন্দরেই এই নিয়ে তীব্র হচ্ছে চাপানোতর। রাজ্য প্রশাসনও বিব্রত অবস্থায়। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করলে ভবিষ্যতে আরো জটিল হয়ে উঠতে পারে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় নেতাদের ধর্মীয় স্থান সফর। কেন বিধায়করা এমন করতে পারলেন, তার উত্তর দিতে হবে রাজ্য সরকারকে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে বিশাল জনসমাগম ও ধর্মীয় আবেগ, অন্যদিকে শাসক দলের এই দুই বিধায়কের এমন অচিন্তনীয় পদক্ষেপ, অর্থাৎ সার্বিক পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থার এক বড়সড় দুর্বলতাকেই সামনে তুলে আনলো এদিন, যা নিঃসন্দেহে ক্ষুণ্ণ করেছে সরকারের ভাবমূর্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কারণে কিছু সময়ের জন্য অসুবিধায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, এমনকি রোগীদের। বেলা 2:45 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান আগরতলা বিমানবন্দরে পৌঁছানোর পরপরই এমবিবি বিমানবন্দর থেকে উদয়পুর মাতাবাড়ি পর্যন্ত সড়কে যান চলাচলে লাগু হয়ে যায় নিষেধাজ্ঞা। আর এতেই অসুবিধার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্টদের। যাইতাম পারতেছি না, গাড়ি টাড়ি কিছু পাইতেছি না, জাম। কোনখানে আটকানো হয়েছে? আমরা এখন এই যে আজকে কি কারণে আটকানো হয়েছে? এটা তো জানি না, মোদি আর যাচ্ছে না, ওইদিকে গাড়ি জাম, তো আমরা যাইতাম পারতেছি না, কোনোভাবে যাইতাম পারতেছি না। না, যারা এখানে পুলিশ দায়িত্বে আছেন তারা কি জানাইছিলেন যে পরীক্ষা আছে? স্যারের কাছে কোনো পারমিশন নাই, মানে পরীক্ষার্থীরও পারমিশন নাই? আধা ঘন্টা প্রায় 1 ঘন্টার মতো হইতেছে। তারা প্রিন্সিপালের ফোন করছি, প্রিন্সিপাল খবর জানাইতেছে এই ইউনিভার্সিটি। আমরা আগে থেকে ওদিকে হইতে তুলে আমরা বাইতে বাইলাম নইলে। কোন কলেজ? রামপুর কলেজ। কয়টার থেকে পরীক্ষা? 2টার থেকে পরীক্ষা। এটা কি পরীক্ষা চলতেছে? আমার আজকে হিন্দি এক্সাম, সেকেন্ড পেপার। কতক্ষণ ধরে তোমরা আটকে আছো এখানে? 1 ঘন্টা হয়েছে। কোন জায়গা এটা? এটা অবশ্যই আর আমরা কতক্ষণ ধরে আপনারা আটকে আছেন? আধা ঘন্টা 1 ঘন্টা। কতক্ষণ? কিসের রোগী আপনি? কোন হাসপাতালে যাবেন আপনারা? জীবিত। কি কয় পুলিশ এখানে? ইমার্জেন্সি লেকশনে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নবগঠিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনে বিরোধী দলগুলিকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরকারি একটি অনুষ্ঠানকে দলীয়করণের জন্য ব্যাপ্ত রাখা হয়েছে বিরোধী দলগুলিকে বলে অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সরকারের এই ধরনের আচরণের তীব্র নিন্দাও জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। শুনে নেব এই বিষয়ে তিনি কি বলেছেন। মন্ত্রীরা এখানে আসলে অন্যান্য বিরোধী দলের তাদেরকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করে আমন্ত্রণ জানানো হতো। এইবার দেখছি ত্রিপুরা সুন্দরী মাতা মন্দিরে এই কর্মসূচিতে বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়নি। তো একটা বিষয় যেটা নিয়ে আমরা বারংবার এটা বলতে বাধ্য হচ্ছি যে সরকারি কর্মসূচিকে দলীয় কর্মসূচিতে আপনার রূপান্তরিত করা বা মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, ত্রিপুরেশ্বরী মাতাকেও তারা রাজনৈতিক মোড়কে তারা আজকে এই কর্মসূচির মধ্যে দিয়ে তারা তুলে ধরতে চাইছে। ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন এটা তো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, বা মাতা ত্রিপুরেশ্বরী সকলের জন্যই এই রাজ্যের একটা ঐতিহাসিক তীর্থস্থান। এই মন্দিরে প্রধানমন্ত্রী আসলে কর্মসূচিতে বিরোধীদের আমন্ত্রণ জানানোটা এটা একটা সরকারের দায়িত্ব, রাজ্য সরকার এটা এড়িয়ে যেতে পারেন না। তো এই বিষয়ে আমি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের এই দায়িত্বহীনতার আমি নিন্দা জানাচ্ছি। সাথে সাথে
এই আগামী দিনগুলিতে যেন এই বিষয়গুলির দিকে তারা যেন নজর রাখেন, এটাই আমি একজন বিরোধী দলের একটা জাতীয় দলের সভাপতি রূপে, যেহেতু আমাদের 3 জন ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিন মঙ্গলবার আগরতলা পুর নিগমের 16 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী ঝড়ের আশঙ্কা করছে ট্রেজারি বেঞ্চ। অপরদিকে অধিবেশনের শেষ দিনে মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় থাকবে কর্মচারী মহল। শুক্রবার থেকে শুরু হওয়া দুদিনের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিন মঙ্গলবার আগরতলা পুর নিগমের 16 কোটি টাকার কেলেঙ্কারির এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ নিয়ে এমনিতেই সরব বিরোধী রাজনৈতিক দলগুলো। অথচ এমন পরিস্থিতিতেই বিধানসভার অধিবেশন সংক্ষিপ্ত করার কারণে সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী কংগ্রেস এবং সিপিআই। জনগণের জ্বলন্ত সমস্যাগুলি কি আলোচনার বাইরে ঠেলে দেওয়া হলো, নাকি এটি শাসক দলের একটি কৌশল, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজ্য সরকার ক্রমশই দুর্নীতির সংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে। পুর নিগমের 16 কোটি টাকার কেলেঙ্কারির পাশাপাশি গ্রামীণ উন্নয়ন, নগর উন্নয়ন ও স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিধানসভা দীর্ঘ অধিবেশন যেখানে এসব ইস্যু নিয়ে জনমুখী বিতর্ক তৈরি হয়, তার দাবি করে আসছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় এবার সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধীরা। এদিকে প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা থাকায় অধিবেশন দীর্ঘায়িত করা সম্ভব নয়। আগামী অধিবেশনে অবশ্যই অধিক সময় বরাদ্দ দেওয়া হবে বলে স্পষ্টীকরণে দাবি করেছে সরকার পক্ষ। বিধানসভা অধিবেশনের শেষ দিন মঙ্গলবার সরকারি কর্মচারীদের মূল নজর থাকবে মহার্ঘ ভাতা ঘোষণার ওপর। উৎসবের মৌসুম এবং ষোড়শ অর্থ কমিশনের বাধ্যবাধকতার কারণে ভাতার বিষয়টিতে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্টীকরণ না দেওয়া হলে তীব্র হতে পারে কর্মচারীদের ক্ষোভ। পাশাপাশি শহরে রাস্তাঘাটের বেহাল অবস্থা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি যা সাধারণ নাগরিকদের দৈনন্দিন সমস্যা, এই বিষয়গুলি নিয়েও বিধানসভা অধিবেশনের শেষ দিনে রাজ্য সরকারের কাছ থেকে জবাব তলব করবে বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু সংক্ষিপ্ত অধিবেশনে এসব ইস্যু যথেষ্ট গুরুত্ব পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অপরদিকে অধিবেশনের শেষ দিনে ত্রিপাক্ষিক চুক্তি এবং অবৈধ অনুপ্রবেশ বিতরণের বিষয়টিতে রাজ্য সরকারের কাছ থেকে জবাব তলব করবে সরকার বিজেপির সহযোগী তীব্রামথা। জনসমস্যা নিয়ে পর্যাপ্ত আলোচনা না হলে বিধানসভার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এক্ষেত্রে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিন মঙ্গলবার বিরোধী ঝড়ের আশঙ্কা করছে ট্রেজারি বেঞ্চ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেবী পক্ষ থেকে দেশ জুড়ে চালু হয়ে গেল নতুন জিএসটি ব্যবস্থা। সোমবার থেকে সমস্ত পণ্যের ওপর জিএসটি থাকবে 5% বা 18%। এতদিন প্রচলিত 12 এবং 28% স্তর দুটি বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হলো কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি কাঠামো। কমিয়ে আনা হয়েছে পণ্য ও পরিষেবা স্তরের স্তরভিত্তিক হার। আগের 12 ও 28% বদলে এখন থেকে সমস্ত পণ্য ও পরিষেবার ওপর থাকবে 5% বা 18% হারে জিএসটি। ফলস্বরূপ নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার খরচে এসেছে স্বস্তি। দুধ, রুটি, পনিরের মতো খাবারের কর প্রত্যাহার হয়ে যাওয়ায় সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বাজেটে। একদিকে যেখানে মাখন, ঘি, তেল, মাছ, মাংস, চিনি, নুডলস ইত্যাদি পণ্যের কর কমেছে 12% থেকে 5%, অন্যদিকে চকলেট, কেক, আইসক্রিমের মতো তুলনামূলক বিলাসী খাদ্যেও কর নেমেছে 18% থেকে 5%। অর্থাৎ কিছুটা হলেও কমবে ভোক্তার ঝুড়ির নানাবিধ জিনিসপত্রের দাম। শিক্ষা খাতে খাতা, পেন্সিল, রং, মানচিত্র, গ্লোব ইত্যাদি সামগ্রীতে আর কোনো কর থাকছে না। এর ফলে হ্রাস পাবে ছাত্রছাত্রী ও অভিভাবকদের খরচ। স্বাস্থ্য খাতেও থার্মোমিটার, গ্লুকোমিটার, অক্সিজেন সিলিন্ডার ও জীবনদায়ী ওষুধকে আনা হয়েছে 5% করের আওতায়। পাশাপাশি স্বাস্থ্য বীমা ও জীবন বীমার ওপর থেকে জিএসটি প্রত্যাহার সামাজিক দায়বদ্ধতার দিকটিকে তুলে ধরছে সরকারি নীতিতে। টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মতো ভোক্তা ইলেকট্রনিক্সে কর কমে এসেছে 18% থেকে 18%। সাবান, টুথপেস্ট, চুলের তেল, সাইকেল, ছাতা এসব দৈনন্দিন ব্যবহৃত দ্রব্যে মাত্র 5% কর আরোপ স্বস্তিদায়ক হবে সাধারণ মানুষের জন্য। খরচ কমবে সার, কৃষিযন্ত্র, ট্রাক্টরের সরঞ্জাম ও সেলাই মেশিনের। এর ফলে প্রত্যক্ষ উপকৃত হবেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। অপরদিকে বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, রেসিং কার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইকের উপর কর বেড়ে হয়েছে 40%। একইভাবে সিগারেট, তামাকজাত দ্রব্য, পান মশলা ও চিনিযুক্ত কার্বোনেটেড পানীয়তেও কর বেড়েছে 40%।
এছাড়া কয়লার উপর কর বাড়ানোয় কিছুটা চাপ পড়তে পারে বিদ্যুৎ উৎপাদন খাতে। এই কর সংস্কারকে দ্বিগুণ দীপাবলি হিসেবে বর্ণনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খরচ কমিয়ে উৎসবের মরশুমে সাশ্রয়ী পরিবেশ তৈরি করা, অন্যদিকে ক্ষতিকর পণ্য ও বিলাস পণ্যে কর বাড়িয়ে সরকারের নৈতিক অবস্থানকে শক্তিশালী করা। দুদিকেই স্পষ্ট করতে চেয়েছে সরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। নতুন জিএসটি কাঠামো একদিকে অর্থনীতিতে ভোক্তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, অন্যদিকে বিলাসিতা ও ক্ষতিকর পণ্যের উপর অতিরিক্ত কর আরোপের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি অগ্রাধিকার দিচ্ছে জনস্বার্থকেও। তবে কয়লার উপর কর বৃদ্ধির ফলে শিল্প খাতে ব্যয়ের চাপ কতটা বাড়ে এবং তা বিদ্যুতের দামে প্রভাব ফেলে কিনা সেটাই এখন হয়ে উঠেছে আলোচ্য বিষয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় পশুপালন খাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই ভার্চুয়াল বৈঠক। রাজ্য সরকারের উন্নয়ন নীতি ও কেন্দ্রীয় সহযোগিতার মাধ্যমে সম্প্রতি বিশেষ গুরুত্ব পাচ্ছে ত্রিপুরার পশু সম্পদ খাত। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল সভায় রাজ্যের পশু সম্পদ খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনাকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেল এবং প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পশু সম্পদ খাত কেবল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও কৃষকের জীবিকা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এদিন জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। এদিন অবকাঠামো উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষক ও পশুপালকদের জন্য সহায়তা বৃদ্ধিকে প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশই পশুপালন ও দুগ্ধজাত পণ্যের উপর নির্ভরশীল। সরকারি উদ্যোগে আধুনিক প্রযুক্তি ও উন্নত পশু চিকিৎসা পরিষেবার মাধ্যমে এই খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি নেওয়া হয়েছে পরিকল্পনা। পাশাপাশি কৃষক ও পশুপালকদের জন্য বর্ধিত সহায়তা এবং প্রশিক্ষণ প্রয়োগ করলে নিশ্চিত করা সম্ভব টেকসই পশুপালন বলে এদিনের ভার্চুয়াল বৈঠকে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এদিনের বৈঠকে আলোকপাত করা হয়েছে ভবিষ্যৎ কৌশল নিয়ে, যার ভিত্তি ছিল প্রযুক্তিগত আধুনিকীকরণ, অবকাঠামো উন্নয়ন এবং উৎপাদন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি। এই পদক্ষেপগুলির সার্থক বাস্তবায়ন কেবল রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করবে না, বরং গ্রামীণ জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে এদিন জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরার পশু সম্পদ খাতকে কেন্দ্র করে এই উদ্যোগ রাজ্যের খাদ্য নিরাপত্তা, কৃষক ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক নতুন দিগন্ত খুলবে বলেও এদিন বৈঠকে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সারা রাজ্য জুড়ে বিদ্যুতের সমস্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। কখনো স্মার্ট মিটারের কারণে জনগণ সমস্যায় ভুগছেন, আবার কখনো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা অচল থাকার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে জনগণকে। সোমবার এমনই এক ঘটনা ধরা পড়ল খোয়াই জেলা হাসপাতালে। ডায়ালিসিস করাতে আসা এক রোগীর অভিযোগ, সকাল 7টা থেকে বিদ্যুৎবিহীন খোয়াই জেলা হাসপাতাল, যার ফলে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আগত রোগীরা। প্রায়শই এসব ঘটনার সম্মুখে পড়তে হচ্ছে হাসপাতালে আসা রোগীদের। অতি সত্বর এই সমস্যা সমাধানের জন্য আবেদন রাখেন ভুক্তভোগী রোগীরা। শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে এবং ভিতরে আরো 5 জন পেশেন্ট আছে। তারা তো দস্তুর মধ্যে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা পরিষেবা নিব কিভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি খোয়াই জেলা হাসপাতাল থেকে। খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না। যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা, ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ানো লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন যেটা ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।